গল্প বলার হেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প তৈলচিত্রের অভিশাপ। রচনা মৈত্রী চ্যাটার্জি, আবহ বিশ্বদীপ বিশ্বাস, শব্দগ্রহণ ও সম্পাদনা অপু আইচ, সামগ্রিক পরিকল্পনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। শুনছেন তৈলচিত্রের অভিশাপ। বাড়ির সামনের ঝাঁকড়া আম গাছটার দিকে জল ভরা শূন্য দৃষ্টিতে চেয়েছিল সুছন্দা। আম গাছটা সুবিমলের বড়ই প্রিয়। গত গ্রীষ্মেও কালবৈশাখের সময় সুবিমলের সাথে বাড়ন্ত ছেলেপিলেদের মতো হৈ হৈ করে আম কুড়িয়ে এনেছে সে। 1 মাস আগেও সব ঠিকঠাক ছিল, কয়েকদিনের মধ্যেই সব কিছু বদলে গেল। গ্রহের ফেরে সুস্থ সবল মানুষটা বিছানায় পড়ে গেছে। গত রাত থেকে হঠাৎ বাড়াবাড়ি শুরু হয়েছে। বুকটা হু হু করে ওঠে সুছন্দার। মৃত্যু যে শিয়রে এসে উপস্থিত হয়েছে, সুবিমল নিজেও তা টের পেয়েছে। তবু যতটা সম্ভব সুছন্দার কাছ থেকে নিজের মৃত্যু যন্ত্রণাকে প্রাণপণে আড়াল করার চেষ্টা করছে সুবিমল, যা সুছন্দার নজর এড়ায়নি। সে তার স্বামীকে ভালো মতোই চেনে। আর শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই সব শেষ হয়ে যাবে। সুছন্দা আঁচলের আড়ালে মুখ লুকিয়ে মনে মনে ডুকরে কেঁদে ওঠে। অন্য সময় সুবিমল সুছন্দা একসাথে জানলায় বসে ঝড় বৃষ্টি উপভোগ করে, কিন্তু আজ ঝড় বৃষ্টির দিন হলেও তাদের মনে আনন্দ নেই। দিনটা বড়ই বিশ্রী। সন্ধে থেকে চারদিকে কেমন একটা থমথমে দমচাপা পরিবেশের সৃষ্টি হয়েছে। দুপুর থেকেই আসন্ন ঝড় বৃষ্টির একটা আভাস পাওয়া গিয়েছিল। খানিক আগে ধুলো ঝড় উঠেছে। দমকা হাওয়ায় দরজা জানলার কপাটগুলো দুদ্দার দুমদাম শব্দ করে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। ছুটে গিয়ে সেগুলো বন্ধ করতে গিয়েও কি মনে করে বিছানায় ফিরে এলো সুছন্দা। অমনি ঝমঝমিয়ে ধুম বৃষ্টি শুরু হয়ে গেল। ওদিকে অনেকক্ষণ ধরে জড়াগ্রস্ত শীর্ণকায় সুবিমলের বুকটা হাপড়ের মতন ওঠানামা করছে। একেবারে বিছানার সাথে মিশে গেছে। শেষ মুহূর্ত উপস্থিত হয়েছে তার। বাসবের গলার কাছে যন্ত্রণা দলা পাকিয়ে উঠছে। ছলো ছলো চোখে বন্ধু সুবিমলের শিয়রে দাঁড়িয়ে আছে সে। সুছন্দা স্বামীকে আঁকড়ে ধরে চোখের জলে ভাসছে। সুবিমলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হিক্কা তুলছে। তবু মৃত্যুশয্যায় শুয়ে
অতি কষ্টে একটা হাত বাসবের দিকে তুলে কাঁপা কাঁপা স্বরে বলে, ভাই, ভাই বাসব, আমি চললাম ভাই, বিদায়। তুই কথা দে, তুই সুচন্দাকে দেখবি, তুই ওকে বিয়ে করিস, তবেই আমি শান্তিতে মরতে পারবো। কথাটা আর শেষ করতে পারল না সুবিমল। তার আগেই প্রাণটা বেরিয়ে গেল। এই ঘটনার বেশ কয়েক মাস পর একদিন দুপুরে মধ্যাহ্নভোজের পর ফুরফুরে মেজাজে বিশেষ প্রস্তাব নিয়ে সুবিমলদের বাড়িতে গিয়ে হাজির হল বাসব। সুবিমলের মৃত্যুর পর থেকে নিজেকে প্রায় নজরবন্দি করে রেখেছিল সুছন্দা। কোথাও যেত না, সবসময় গৃহবন্দী হয়ে থাকতেই পছন্দ করত। দোতলার জানলা দিয়ে বাসবকে আসতে দেখে বেশ বিরক্তই হল সুছন্দা। তবু ভদ্রতার খাতিরেই নিচেই নেমে দরজা খুলে দিল সে। বাসব আর চোখে সুছন্দার আপাদমস্তক জরিপ করে খবরাখবর নেবার পর প্রসঙ্গ পাল্টে বলল, আজ সকাল থেকেই সুবিমলের কথা বড্ড মনে পড়ছিল, তাই চলে এলুম। ও সবসময় বলতো ওর কিছু হলে আমি যেন তোমাকে দেখি। তোমার মনে আছে নিশ্চয়ই ওর শেষ ইচ্ছের কথা। চলে যাওয়ার আগে আমাদের বিয়ের কথাও বলে গেল। এর আগেও বহুবার তোমায় প্রশ্ন করেছি, আর ততবারই তুমি এড়িয়ে গেছো। কিন্তু বিয়েটা হতে বাধা কোথায় সুচন্দা? এখনই তো বলছি না, সুবিমলের বাৎসরিকের পরেই না হয় বিয়েটা সেরে নেব। সুছন্দার চোখ অশ্রু টলমল করছে। বেশ কয়েক মাস হলো তার সবচেয়ে কাছের মানুষটা চলে গেছে, কিন্তু সে এখনো তার দেহ মন জুড়ে রয়ে গেছে। ভবিষ্যতেও তাই থাকবে। সুতরাং বাসবকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। সুছন্দা স্পষ্ট কথার মানুষ। সে বলল, আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয় বাসব। একটু তত্ত্ব তালাশ করলেই তুমি যোগ্য পাত্রী পেয়ে যাবে। পছন্দ মতন তাদেরকেই কাউকে বিয়ে করে সংসার পাতো। তুমি নামকরা শিল্পী, তোমার পাত্রীর অভাব হবে না। বাসব আর কিছু বলেনি। প্রত্যাখ্যাত হয়ে চুপচাপ চলে এসেছিল। তারপর শহর থেকে অনেক দূরে ভিন গাঁয়ে গিয়ে নতুন করে শিল্পী জীবন শুরু করেছিল। গাঁয়ের নাম পলাশডিহি। প্রত্যন্ত গ্রামাঞ্চল বলতে যা বোঝায়, পলাশডিহির পরিবেশ তেমনই মনোরম, ছবির মতো সাজানো, সুন্দর। গ্রামের বাড়িতে পাকাপাকিভাবে চলে আসার পর একদিন এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে শহরে গিয়েছিল বাসব। সেখান থেকে ফেরার পথে আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। গ্রামের পথঘাট এমনিতেই সন্ধ্যের পর নিস্তব্ধ হয়ে যায়। তার উপর ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই দুষ্কর। কর্দমাক্ত মেঠো পথ ধরে হাঁটতে রীতিমতো অসুবিধা হচ্ছিল বাসবের। মাঝে মাঝে আফসোস হলেও এই সাধাসিধে গ্রাম্য জীবনে সে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠেছে। দিনের শেষে বিশুদ্ধ বাতাসে প্রাণ ভরে অন্তত নিঃশ্বাসটুকু নেওয়া যায়, যা শহরের কংক্রিটে মোড়া দূষিত বায়ুতে সম্ভব নয়। তাছাড়া নিরিবিলিতে থাকবে বলেই এমন একটি জায়গা নির্বাচন করেছে বাসব। ইদানিং শিল্পী হিসেবে তার যথেষ্ট নামডাকও হয়েছে। দূর দূরান্ত থেকে ধনী শৌখিন খদ্দেররা তার কাছে ছুটে আসে মূল্যবান মূর্তি এবং দুর্দান্ত সব তৈলচিত্রের আকর্ষণে। পছন্দ হলে মোটা টাকার বিনিময়ে সেসব কিনে নিয়ে যায়। প্রিয় বন্ধু সুবিমল মারা যাবার পর বাসবের আর শহরে মন টেকে না। সুছন্দাও তার প্রস্তাবে রাজি হয়নি। ফলে মনটা কয়েকদিন ভারাক্রান্ত ছিল। তারপর পলাশডিহির এই প্রত্যন্ত গ্রামে একটা পুরনো বাড়ির সন্ধান পেয়ে
কিনে নিতে দ্বিধা করেনি। গত 5 বছর ধরে এখানেই স্থায়ীভাবে বসবাস করছে। গ্রামের জল হাওয়া চমৎকার। সুবিমলের আকস্মিক মৃত্যুতে মানসিক যন্ত্রণায় বাসবেরও মন ও শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। সুছন্দাও পাশে ছিল না। সব মিলে এখানে আসার পর থেকে শরীরটা বেশ শুধরেছে। মানসিক যন্ত্রণা থেকেও মুক্তি পেয়েছে সময়ের নিয়মে। বাড়িটা বহু পুরনো হলেও একেবারে লজ্জরে নয়। সেই কোন ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। তবে গাঁয়ের লোকেরা আজও এই বাড়িটাকে সাহেব কুঠি বলে ডাকে। বহুকাল আগে এক গোরা সাহেব নাকি তার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে বাস করত। তারপর এক রাতে তাদের দুজনের মধ্যে খুব বচসা হয়। কি নিয়ে বিবাদ তা অবশ্য কেউ জানত না, কিন্তু জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। শেষ অবধি সাহেব তার স্ত্রীকে খুন করে এবং নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে দীর্ঘদিন এই সাহেব কুঠি বন্ধ হয়ে পড়েছিল। তবে বেশ কয়েক বছর কেটে যাবার পর থেকে বেশ কিছু পরিবার এসে সাহেব কুঠিতে বসবাসের চেষ্টা করে, কিন্তু তাদের অনেকের অভিযোগ কুঠিতে নাকি দিন দুপুরেও ভূতের উপদ্রব হতে দেখা যাচ্ছে। তাই তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং এখনও সে উপদ্রব নাকি কায়েম আছে। তাই বাসব যখন বাড়িটা দেখতে এসেছিল তখন গ্রামবাসীদের অনেকেই ভৌতিক কাহিনী শুনিয়ে বাড়িটা কিনতে বারণ করেছিল, কিন্তু বাসব কোনো গুজবে কান দেয়। সে কোনো কালেই ভূত প্রেতে বিশ্বাস করে না। তাছাড়া পুরনো বাড়ি নিয়ে চিরকাল মানুষের মনে কিছু না কিছু ভয় বা কুসংস্কার দানা বেঁধে থাকে। তাই ওসব কথা আজগুবি ভেবে উড়িয়ে দিয়েছিল। বাড়িটা বহুবার হাত বদল হয়েছে। বাসব লোক মুখে শোনা কথায় কান দেয়নি। বাড়ির বর্তমান মালিক বাড়িটাকে বলতে গেলে এক প্রকার জলের দরেই বাসবের কাছে বিক্রি করেছে। যাই হোক, জল কাদা ডিঙিয়ে বাসব যখন সাহেব কুঠিতে পৌঁছল তখন অনেকটা রাত হয়ে গেছে। তালা খুলে ভিতরে এসে দেখল উঠোনে জল থই থই করছে। বৃষ্টির রেশ কিছুটা কমলেও বাইরে এখনো ঝোড়ো হাওয়া বইছে। উঠোন পেরিয়ে রোয়াকে ওঠার মুখে একখানা টিউবওয়েল আছে। সেটা পাম্প করে হাত পা ধুয়ে বাসব এক লাফে দাওয়ায় উঠে একটু জিরিয়ে নিতে বসল। বাস থেকে নেমে এতখানি হেঁটে আসতে গিয়ে ঘেমে নিয়ে গিয়েছিল বাসব। তবে ঝোড়ো হাওয়ার দাপটে কিছুক্ষণের মধ্যেই পথের ক্লান্তি দূর হয়ে গেল। হাওয়ায় বসে ভবিষ্যতের চিন্তায় মশগুল হয়েছিল সে। মনে মনে বলল, এবার স্টুডিওটা একটু সাজানো দরকার। মেন গাঁয়ের বড় লোকদের কাছ থেকে আজকাল ছবির অর্ডার আসছে। রাজমহল জমিদার বাড়িও আমার ছবির প্রশংসা শুনে পূর্বপুরুষদের তৈলচিত্র বাঁধিয়ে রাখবে বলে অর্ডার দিতে আসেন। তাই স্টুডিওটা ঢিলে সাজাতে দেখতেও ভালো লাগবে আর বেতালাও চট করে আকৃষ্ট হবে। তবে সদরে নতুন স্টুডিও খুলে কাজের কাজ করেছি, না হলে ছবির বায়না দিতে পাড়া গাঁয়ের এত ভেতরে দূর দূরান্ত থেকে লোকজনের পক্ষে যাতায়াত করা সম্ভব হতো না। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য আরও কিছু নতুন ছবি আর মূর্তি রাখা দরকার। না, কালকের মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে হবে। রোয়াকে পা ঝুলিয়ে বসে বৃষ্টি দেখতে দেখতে ভবিষ্যতের পরিকল্পনা করছিল বাসব। হঠাৎ বাড়ির দোতলায় খট করে একটা আওয়াজ হলো। আওয়াজটা কানে গেলেও বাসব তেমন গুরুত্ব দিল না। ভাবল, কিসের আর আওয়াজ হবে? ঝড়ের দাপটে বসার ঘরের ছিটকিনিটা খুলে গেল মনে হয়। জং ধরে বেশ কমজোরি হয়ে আছে, ওটাকে সময় মতো সারিয়ে নিলেই হবে। নতুন সংসারের খুঁটিনাটি ভাবতে ভাবতে ঘুমে চোখ জুড়িয়ে এসেছিল বাসবের, কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে থাকায় ঘোর কেটে গেল। সে টের পেল খট খট খট
খট করে একটা অদ্ভুত শব্দ এক টানা হয়ে চলেছে। কান পেতে শুনে টের পেল আওয়াজটা আসছে দোতলার দক্ষিণের ছবি ঘর থেকে। কথাটা মনে হতেই তড়াক করে এক লাফে উঠে পড়ল বাসব। দোতলার সিঁড়ি বেয়ে তরতর করে উঠে গেল, কিন্তু ছবি ঘরের সামনে এসে দাঁড়াতেই শব্দটা হঠাৎ থেমে গেল। দোতলার টানা লম্বা বারান্দাখানা অন্ধকারে ছেয়ে আছে। ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। ছবিঘরের চাবিটা সঙ্গে নিয়ে এসেছিল বাসব। তালা খুলে টর্চ জেলে ভিতরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে নিল সে। সব কিছু যেমনকার তেমনভাবেই রাখা আছে। জানলা দরজার পাল্লা হুড়কো দিয়ে আঁটা। হাওয়া ঢুকে কিছুতে লেগে যে খটাখট শব্দ হবে সেই উপায়ও নেই। তবু আরও একবার ভালো করে দেখে নিয়ে বারান্দায় বেরিয়ে এলো সে। এ বাড়ির সব ঘরে আলোর ব্যবস্থা নেই, ফলে সন্ধ্যের পর থেকেই বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে থাকে। শোবার ঘরেই একমাত্র একটা টিমটিমে আলো জ্বলে শুধু। ছবি ঘরের আলোটা কয়েকদিন ধরেই জ্বলছে না। বহুদিন হয়ে গেল ছবি ঘরে বসে আর ছবি আঁকাও হয় না, তাই নতুন আলোর ব্যবস্থাও করা হয়নি। তবে দোতলার বারান্দায় অন্তত একটা আলোর ব্যবস্থা করে নেবে বলে সে ঠিক করল। কিছুক্ষণ পায়চারি করার পর আর কোনো শব্দ আসছে না দেখে বাসব নিচে নেমে যাচ্ছিল। আর ঠিক তখনই আবার সেই এক টানা খটখট শব্দটা শুরু হয়ে গেল। আওয়াজটা আগের মতো ছবি ঘরের ভিতর থেকেই আসছে। বাসবের মনে হলো কোনো ধেড়ে ইঁদুরের কারবার নয় তো। অস্ফুটে বলল, নিশ্চয়ই ধীরে ইঁদুরই হবে, ওটা ইঁদুরেরই খুটখাট। তবে ইঁদুর ঢুকলে অনেক জিনিস নষ্ট হয়ে যেতে পারে। মূল্যবান মূর্তি আর ছবিগুলো রেশমের কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে। তাছাড়া কার্পেটের ওপর ছবি আঁকার দামি কাগজপত্র, কাপড়ের ক্যানভাস এসবের তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইঁদুরে কেটে দিলে অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু রাতের অন্ধকারে পেটে ইঁদুরকে খুঁজে পাওয়া যাবে কি? দরজা খোলার শব্দ পেলে আবার কোথায় ঘাপটি মেরে লুকিয়ে থাকবে তার ঠিক নেই। ঘরের মেঝেতে গর্ত খুঁড়েছে কিনা তাই বা কে জানে। মেঝে তো পাকা নয়, টর্চের ব্যাটারি ডাউন হয়ে যাবে। এখন আর গিয়ে কাজ নেই। কাল সকালে বরং ঘরে ঢুকে সব জানলা দরজা খুলে ভালো করে দেখে নেওয়া যাবে। হ্যাঁ, তাই করব। কিন্তু কাগজপত্র নষ্ট হলে সত্যিই ক্ষতি হবে, সেই কথা ভেবে বাসব আরও একবার ছবি ঘরের তালা খুলে অন্ধকারে উঁকে দিল। কিন্তু আশ্চর্যজনকভাবে শব্দটা আবার আগের মতোই বন্ধ হয়ে গেল। কি যে ঘটছে বাসব ভেবে কুল কিনারা করতে পারছে না। লম্ফ জ্বালিয়ে দেখতে গেল, তবু কোনো লাভ হলো না। দরজাটা বারবার আপনা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে খিদেও লেগেছে, তাই আর এ নিয়ে মাথা না ঘামিয়ে বাসব নিচেই চলে গেল। বৃষ্টি বাদলার দিন একটু খিচুড়ি খেতে মন চেয়েছিল বলে ফেরার সময় স্টেশন সংলগ্ন সান্ধ্য বাজার থেকে কিছু আনাজপাতিও কিনে এনেছিল, দুটো চালে ডালে ফুটিয়ে নেবে বলে। গ্রামে এখনো রান্নার গ্যাস চালু হয়নি। কাঠকয়লা ঘুঁটে সাজিয়ে উনুন ধরিয়ে হাত পাখা দিয়ে হাওয়া করছিল বাসব। এমন সময় ফের একটা শব্দ হলো। মেঝেতে পড়ে ভারী কিছু গড়িয়ে যাওয়ার একটা শব্দ। কাজটা কোনো ইঁদুরের হতে পারে বলে বাসবের মনেও হলো না, বরং অজানা আতঙ্কে গা ছমছম করে উঠল। ওপরে গিয়ে দেখার আর সাহসও হলো না বাসবের। চোর ছেঁচোর যদি কোনোভাবে বাড়িতে ঢুকে ছবি ঘরে লুকিয়ে থাকে, তবে একা তার সাথে মোকাবিলা করা অসম্ভব। নির্ঘাত সে যখন ছবি ঘর খোলা রেখে লম্প নিতে নিচে এসেছিল, তখন বারান্দা দিয়ে উঠে এসে ছবি ঘরে লুকিয়ে রয়েছে কেউ একজন মূর্তি চুরির লোভে। শব্দটা ক্রমে বাড়ছে।
বিপদের আঁচ পেয়ে কোনো মতে খাওয়া দাওয়া সেরে গ্রামের ছেলে ছোকরাদের ডাকতে যেতে উদ্যত হলো বাসব। কিন্তু চৌকাটে পা দিতেই ওর মনে হলো কেউ ওকে রোয়াকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে বাসবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বাসবের আর কাউকে ডাকতে যাওয়া হলো না। দুশ্চিন্তায় ভয়ে কিছুটা সময় কেটে গেল। শব্দটা বন্ধ হয়ে গেল এক সময়। তবে কি সবই তার মনের ভুল? তারপর টুকটাক কাজকর্মের মধ্যে বিষয়টা এক প্রকার ভুলেই গেল বাসব। কাজকর্ম সেরে একসময় ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু শেষ রাতে আচমকা ভীষণ জোরে একটা শব্দ হলো। বাসবের ঘুম ভেঙে গেল। ভারী কিছু উঁচু থেকে পড়ে গেলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ শুনে রীতিমতো চমকে উঠল সে। আর তখনই ওর মনে পড়ে গেল ছবি ঘরের সেই অদ্ভুতুরে ঘটনাটার কথা। ইঁদুরের খুটখুট আর ভারী কিছু গড়িয়ে যাওয়ার শব্দ পেয়ে যতবার ছবি ঘরে ছুটে গেছে ততবারই দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু কেন যে বাড়ির বাইরে যাওয়া সম্ভব হলো না? কে ওকে টেনে ধরেছিল? আদৌ কি সে ঠিক ভাবছে নাকি স্বপ্ন ছিল? তা ঠাহর করতে না পেরে সাহসে ভর করে ছবি ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিল। আওয়াজটা এই মুহূর্তে আবার ছবি ঘরের ভিতর থেকেই আসছে। বাসবের একবার মনে হলো কোনো মূর্তি পড়ে যায়নি তো। কথাটা মনে আসা মাত্র আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে বাসব দৌড়ে উপরে উঠে গেল। কিন্তু ছবি ঘরের ভিতরে সব অক্ষত অবস্থায় রয়েছে দেখে তার মন বলল এতটা ভুল সে কখনো শুনতে পারে না। ধেড়ে ইঁদুরের পক্ষেও অত ভারী ভারী মূর্তি ফেলে দেওয়া সম্ভব নয়। আশপাশেও তেমন কোনো বাড়িঘর নেই যে সেখান থেকে শব্দটা আসবে। অথচ শব্দটা সত্যি সে শুনেছে। লম্ফর আলোয় ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। না, ছবি ঘরের ভিতরে কোনো লোক নেই। হঠাৎ ওর চোখ চলে গেল ঘরের পশ্চিম কোণে রাখা বিশাল বড় একটা অয়েল পেইন্টিংয়ের দিকে। পেইন্টিংটা থরথর করে কাঁপছে, আর সেই খটখট আওয়াজটা ওখান থেকেই আসছে। দ্রুত সেদিকে গিয়ে পেইন্টিংয়ের ঢাকাটা সরাতেই বাসবের মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুতের শিহরণ খেলে গেল। এই বিশাল তৈলচিত্রে সে বহু আগে তার প্রিয় বন্ধু সুবিমলের স্ত্রী সুছন্দাকে এঁকে ফ্রেমবন্দি করেছিল। ছবিটা অনেক কাঠখড় পুড়িয়ে পরিশ্রম করে তৈরি করেছিল সে। কিন্তু এই মুহূর্তে ছবিটা হঠাৎ আগাগোড়া বদলে গেছে। সে দেখল ছবিতে সুছন্দার জায়গায় ভয়ঙ্কর এক এলোকেশী নারী মূর্তি দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে কান ইঁটো করা হাসি হাসছে। হঠাৎ শিশিশে ঠান্ডা গলায় বলে উঠল, কিরে বাসব, চিনতে পারছিস? চিনতে পারছিস আমাকে, নাকি একেবারেই ভুলে গেছিস? এই বলে সেই ভয়ঙ্কর বিভীষিকা ফের হাড় হিম করা হাসি হেসে উঠল। যেমন ভয়ঙ্কর মূর্তি তেমনই তার ভয়ানক হাসি। বাসব ছুটে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল নিচে। তারপর আর কিছু মনে নেই তার। সকাল 7টা নাগাদ সদর দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দে আর কানু গোয়ালার ডাকে ঘুম ভাঙল বাসবের। ধরফর করে উঠে বসে দেখল সে ছবি ঘরের মেঝেতে ধুলোবালির মধ্যে পড়ে আছে। তখন আর কিছু ভাবার অবকাশ ছিল না তার। কানু চিৎকার করে ডাকছিল, তাই কোনো রকমে গায়ের ধুলো ঝেড়ে মাটি থেকে উঠে পড়ল বাসব। তারপর দ্রুত পায়ে জামা গলিয়ে নিচে নেমে দরজা খুলে দিল।
আরে বাবু মশাই, আজ ঘুম ভাঙতে এত দেরি হলো বটে। বাসব পরিবেশটা একটু হালকা করার জন্য কাষ্ঠ হাসি হেসে বলল, ওই আর কি, ওই শহর থেকে কাল ফিরতে রাত হয়ে গেছিল, বৃষ্টি বাদলে আটকা পড়েছিলাম, আর খুব টায়ার্ড, মানে ক্লান্ত লাগছিল। বাড়ি ফিরে দুটো ঘুম পাচ্ছিল তো, মুখে দিয়ে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আজ কোথাও যাওয়ার নেই, তাই সকাল সকাল আর ওঠার দরকার হয়নি। কানু সামান্য হেসে রোয়াকে রাখা ছোট গামলায় দুধ ঢেলে দিয়ে চলে গেল। তারপর দরজার কপাট বন্ধ করে দুধের গামলা নিয়ে সে যখন রান্নাঘরের দিকে যাচ্ছে, এমন সময় চোখ পড়ল ইদারার দিকে। ইদারার গোল ঢাকাটা আধ খোলা রয়েছে দেখে বাসব অবাক হয়ে গেল। নিজের মনে মনেই বলল, ঢাকাটা তো গতকাল রাতেও চাপা দেওয়া ছিল, আমি নিজে চোখে দেখেছি। দুদিন থাকবো না বলে আমি ঢাকনাটা এঁটে দিয়ে গেছিলাম। জোরে ঝড় হলে ওই ঢাকা তো সহজে নড়ে না। তাছাড়া এক পাশে আংটা লাগানো আছে, সেটা টেনে সরালে তবেই ঢাকনা খোলে। তাহলে ওটা সরালো কে? বাইরের কোনো লোক আমি না থাকার সুযোগে পাঁচিল টপকে জল নিতে আসেনি তো? কিন্তু তাই যদি হতো তাহলে জল নিয়ে অত উঁচু পাঁচিল টপকালো কি করে? আজ ভোরেও যদি কেউ এসে থাকে তাহলে তো ইদারার চারপাশে জল পড়ে থাকতো। তবে খটকা একটা লাগলেও সেই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না তার। ছবিঘরের মেঝেতে সে কেন হাত পা ছড়িয়ে অমনভাবে পড়েছিল, হেসেলে বসে সে কথাই ভাবছিল বাসব। হঠাৎ খট করে আবার একটা আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে গতকাল রাতের ছবিঘরের সেই পেইন্টিংয়ের ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়ে গেল তার। হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু ঘটনাটা কি সত্যিই ঘটেছে নাকি এটাও স্বপ্ন ছিল, তা বাসব আন্দাজ করতে পারল না। তার মানে ঘুম চোখে স্টুডিওতে গিয়ে হ্যালোসিনেট করেছি, তারপর সত্যি ভেবে ওখানে ভিড়মি খেয়ে পড়ে গেছি। নিজের কাণ্ডকীর্তির কথা ভেবে আপন মনে হেসে উঠল বাসব। হেসেলের কাজ সেরে ঝাড়পোঁছ করবে বলে একটা ঝাড়ন নিয়ে ছবি ঘরে চলে গেল। বহুদিন অব্যবহারের ফলে যেমন ধুলোবালি জমেছে, তেমনি আঁকা ও মূর্তি তৈরির সাজ সরঞ্জামগুলো অগোছালো হয়ে পড়ে আছে। রং, তুলি, ইজেল, ক্যানভাস, মূর্তি তৈরির উপকরণ সব সুন্দর করে গুছিয়ে একটা বড় ট্রাঙ্কের মধ্যে রেখে দিল বাসব। এরপর অন্যান্য ছবি ও মূর্তিগুলোর ঢাকা খুলে এক মনে ঝাড়ন দিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরপর সাজাতে লাগলো। ইতিমধ্যে আবহাওয়া গেল বদলে, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। একই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি পড়ছে, তার ওপর ছাট এসে সব ভিজিয়ে দিতে পারে এই আশঙ্কায় জানলার কপাটগুলো বন্ধ করে দিল বাসব। ফলে ছবিঘরটা আবার রাতের মতোই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় ছিল না। লম্ফ জেলেও লাভ নেই, কাজের কাজ কিছু হবে না। অগত্যা হতাশ হয়ে ছবিঘর থেকে বেরিয়ে এলো বাসব। এদিকে দরজার শিকল তোলার মুহূর্তে তার খেয়াল হলো চশমাটা ছবিঘরেই রয়ে গেছে। তাই ফের শিকল খুলে ভিতরে ঢুকল। চশমাটা অনেক খুঁজে সেই বড় তৈলচিত্রের পিছনে মেঝেতে আধ ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে বেশ অবাক হয়ে গেল বাসব। তার পরিষ্কার মনে আছে চশমাটা সে দরজার পাশে একটা টুলের ওপর রেখেছিল ঝাড়পোঁছ করবার আগে। তাহলে ওখানে গেল কি করে? বাসবের একটা খটকা লাগলো। চশমাটা চোখে এঁটে যেই না ছবিঘর থেকে বেরোতে যাবে, সঙ্গে সঙ্গে বিশাল তৈলচিত্রের পাশে রাখা শ্বেত পাথরের মূর্তিটা সশব্দে নড়ে উঠল। মনে হলো মূর্তিটাকে অদৃশ্য কেউ যেন দুহাত দিয়ে ধরে জোরে ঝাঁকিয়ে দিয়েছে। বাসবের গায়ে কাঁটা দিয়ে উঠল। পরক্ষণে টের পেল মূর্তিটাকে কেউ সরায়নি, সেটা আপনা থেকেই নড়ছে।
বাসবের বুকের মধ্যে সজোরে হাতুড়ির ঘা পড়ল। হৃৎপিণ্ডটা এক লাফে গলায় উঠে আসবে এখন। ঠক ঠক করে কাঁপছে বাসব। ঢোক গিলে ভয় ভয়ে বলল, কি করে সম্ভব? একটা মূর্তি কিভাবে আপনা আপনি নড়াচড়া করতে পারে? অবিশ্বাস্য ঘটনার অভিঘাতে ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বাসব চিৎকার করতেও ভুলে গেল। এমন সময় ঘাড়ের কাছে ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ হলো বাসবের। সে স্পষ্ট অনুভব করল তার পিঠের দিকে কেউ এসে দাঁড়িয়ে আছে। অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠেছে ছবিঘরের ভিতরের পরিবেশটা। ভয়ার্ত চোখে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো বাসব। মুহূর্তে একটা অবিশ্বাস্য ঘটনা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল তার। তার মুখের চেহারা ভয়ে দলা পাকানো সাদা কাগজের মতো হয়ে গেছে। যে মূর্তিটা এতক্ষণ সুচন্দার তৈলচিত্রের পাশে স্থির হয়ে দাঁড়িয়েছিল, সেই মূর্তিটাই এখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। চাপা গর্জন ভেসে আসছে মূর্তির ভিতর থেকে। বুকের ভেতর দ্রিম দ্রিম দামামা বাজছে। অবিশ্বাস্য মনে হলেও তার চোখ ভুল দেখছে না। নিজের গায়ে চিমটি কেটে পরখ করে নিল বাসব। হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধ হবার উপক্রম হলো বাসবের। ভয়ে হাত পা অসাড় হয়ে এলো তার। চিৎকার করতে চাইছে। কি করে হতে পারে? কে ওখানে? কে ওই মূর্তিটাকে এখানে নিয়ে এসেছে? কে আছো ঘরে? কিন্তু বলতে চাইলেও কথাগুলো গলার কাছে এসে আটকে রইল। মুখ ফুটে বলতে পারল না। কেউ সমস্ত শব্দ যেন কেড়ে নিয়েছে তার কণ্ঠ থেকে। আত্মসমর্পণের ভঙ্গিতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বাসব। একটা ঘোরের মধ্যে চলে গেছে সে। পারিপার্শ্বিক কোনো কিছুতেই তার আসক্তি নেই যেন। ইতিমধ্যে বৃষ্টি থেমে রোদ উঠেছে। কার্নিশ থেকে টুপটাপ জল পড়ার শব্দে সম্বিত ফিরে পেল বাসব। দিনের আলোয় তার ভয় কেটে যাচ্ছিল। ঘটনাটা মনে পড়তেই অবাস্তব কল্পনা ভেবে ক্রুদ্ধ স্বরে চিৎকার করে উঠল, ছবি ঘরে কি আছো? শিগগির বেরিয়ে এসো, নইলে একেবারে খতম করে দেব। সেই ক্ষমতা আমার আছে। বাসবের আবারও মনে হলো ভিতরে কেউ লুকিয়ে আছে, যে ওকে নানাভাবে ভয় দেখিয়ে ছবিঘর দখল নেবার চেষ্টা করছে। কিন্তু বাসবের কথার কোনো উত্তর দিল না কেউ। বদলে মূর্তির ভিতর থেকে আবার ক্রুদ্ধ গর্জন ভেসে এলো। প্রচণ্ড রাগে ক্ষিপ্র বেগে ভিতরে প্রবেশ করল বাসব। যে আছে তাকে অবিলম্বে খতম করবে সে। কিন্তু কোথায় কি? জানলা দরজা খুলে তন্ন তন্ন করে খুঁজেও কারও দেখা পেল না। ওদিকে গর্জনটা ক্রমশ অট্টহাসিতে পরিণত হয়েছে। হাসতে হাসতে পুরুষ কণ্ঠে কেউ বলে উঠল, ভালো আছিস বাসব? তোর তো এখন অনেক নাম ডাক, তাই তো নিজের চোখে দেখতে এলাম। বাসবের মনে হলো অতিলৌকিক কিছু ঘটছে না তো। এবাড়ির অতীতের ইতিহাস তো সে লোকমুখে বহুবার শুনেছে। তখন বিশ্বাস না করলেও এই মুহূর্তে যা সব ঘটছে তাতে আর অবিশ্বাসের কোনো জায়গা থাকে না। সুতরাং যা ঘটছে তা সত্যি। কিন্তু অবাক কাণ্ড, গোটা ঘরে কেউ কোথাও লুকিয়ে নেই, অথচ চাপা গর্জন ক্রমেই বেড়েই চলেছে। ভয়ে ভয়ে এবার পশ্চিম কোণে তাকালো বাসব। লক্ষ্য করে দেখল মূর্তিটা সুছন্দার ছবির পাশে যেমনভাবে রাখা ছিল ঠিক
তেমনভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কে এভাবে গর্জন করছে? সে কি এখন জেগে জেগেই আবার কোনো দুঃস্বপ্ন দেখছে? এই ছবি ঘরে এলেই তার সাথে এমন সব অদ্ভুতুরে ঘটনা ঘটছে কেন? অথচ এ বাড়ির অন্যান্য ঘরে গেলে সব ঠিকঠাক থাকছে। এমন অদ্ভুত ঘটনা ঘটার কারণ কি হতে পারে? এক রাশ দুশ্চিন্তা গ্রাস করল বাসবকে। চিন্তায় ভাবনায় মাথার ভেতরটা দপদপ করে উঠল। আমি কি তবে একা এত বড় বাড়িতে থেকে পাগল হয়ে যাচ্ছি? রাতের অন্ধকারে ভুল দেখা কিংবা ভুল কিছু শোনা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তা বলে সাত সকালে এতটা ভুল কি করে দেখতে পারি? জেগে থেকেই বা কি করে এতটা অলিক কল্পনা করতে পারে মানুষ? সাহেব কুটিতে কি তাহলে সত্যিই ভূত আছে? মূর্তিটা তো তখন পুরুষ কণ্ঠে কথা বলে উঠেছিল, তবে কি? সে কথা মনে পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল বাসবের। তবে কি সেই সাহেবের ভূত বাসা বেঁধেছে ওই মূর্তিটার ভিতরে? লোকে বলে সাহেব তার স্ত্রীকে গলা টিপে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছে। হয়তো সুদূর অতীতে এই ঘরেই সেই ঘটনাগুলো ঘটেছিল। কানুগোয়ালা এ বাড়ির ব্যাপারে অনেক খবরাখবর জানে, ওকে ডেকে একবার জিজ্ঞেস করতে হবে। এর আগে কানুর কথা আজগুবি বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু গতকাল থেকে যা সব ঘটছে তাতে মনে হচ্ছে ও কোনো মন গড়া কথা বলেনি। নির্ঘাত সাহেব এবং মেম সাহেব দুজনের আত্মাই এই ছবি ঘরে ঘোরাফেরা করছে। গত রাতের সুছন্দার ছবিতে আমি মেম সাহেবের প্রেতাত্মাকেই দেখেছি। না জেনে শুনে এই ঘরটাকে স্টুডিও হিসেবে ব্যবহার করা আমার উচিত হয়নি। না, কানুর সাহায্যে এখান থেকে সব কিছু সরিয়ে অন্য ঘরে রেখে দিতে হবে। নতুন করে নতুন স্টুডিও সাজিয়ে নিতে হবে। এই ঘরটা বহু বছর ধরে যেমন তালাবন্ধ হয়ে পড়েছিল তেমনভাবেই থাকুক। সিদ্ধান্ত নিতে পেরে বাসব একটু নিশ্চিন্ত বোধ করল। সেদিন রাতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না, কোনো শব্দ শোনা গেল না। বাসব সেদিন বিকেলেই কানুকে ডেকে বলল, শোনো কানু, দোতলার স্টুডিওর জিনিসগুলো সব নিচে নামাতে হবে। একতলার কোণের ঘরটাকেই স্টুডিও হিসেবে ব্যবহার করবো এখন থেকে। দোতলায় ওঠানামা করা এক ঝামেলার ব্যাপার, তাছাড়া খদ্দের এলেও মাটির সিঁড়ি দিয়ে তাদের ওঠানামা করতে অসুবিধেই হয়। তাই নিচেই ব্যবস্থা করছি। তুমি আগামীকাল সকালে যখন দুধ দিতে আসবে একটু সময় হাতে নিয়ে আসো। হ্যাঁ যে বাবু, আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, ও ঠিক আমি সময় মতো চলে আসবো না। কানুর সাথে কথা বলে খানিক স্বস্তি পেল বাসব। পরের দিন সকালে কানুকে নিয়ে দোতলার ছবিঘর সম্পূর্ণ খালি করে সমস্ত জিনিসপত্র বাসবের শয়নকক্ষের পাশের ঘরে স্থানান্তরিত করা হলো। কানুকে যদিও এর জন্য মোটা টাকা বকশিশ দিতে হলো বাসবকে, কিন্তু তার বদলে বিরাট একটা ঝামেলা থেকে তো মুক্তি পাওয়া গেল। সেটা ভেবেই হাঁপ ছেড়ে বাঁচল বাসব। সারাদিন ধরে নতুন ছবিঘরটা মনের মতো করে সাজালো সে। তাই ক্লান্ত হয়ে রাত 9টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। নতুন ছবিঘর নিয়ে নানান কথা ভাবতে ভাবতে একসময় ঘুম এসে গেল তার। দিব্যি গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল বাসব। রাত 12টা নাগাদ হঠাৎ শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তা প্রবল ঝড়ের আকার ধারণ করে ঘরের ভিতরে ধেয়ে এলো। কানের কাছে বিশ্রী একটা আওয়াজ হতেই বাসবের ঘুম ভেঙে গেল। সে দেখল ঘটাং ঘটাং শব্দে টানা লম্বা পাখাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। জানলার কপাটগুলো দুমদাম শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে। ঘরের মাঝ বরাবর কাঁচের ঝাড়বাতিটা জোরে জোরে দুলছে। ঝোড়ো হাওয়ায় সেটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে মাথার ওপর পড়তে পারে। সে দ্রুত বিছানা থেকে নেমে শিয়রের জানলা দুটো হুড়কো এঁটে দরজার দিকেই আসছিল, কিন্তু তার আগেই
দমকা হাওয়ায় ঝাড়বাতিটা ঝনঝন করে ভেঙে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর একটু এদিক ওদিক হলেই তার মাথায় ভেঙে পড়ত। ভাবতেই বুকটা ছ্যাঁত করে উঠল বাসবের। এদিকে ঝড়ের সাথে পাল্লা দিয়ে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। হাজার চেষ্টা করেও সে ঘরের দরজাটাকে বন্ধ করতে পারল না। নিচে রোয়াকের কিছুটা অংশ গ্রিল দিয়ে ঘেরা। গেটে তালা দিয়ে রোজ রাতে ঘরের দরজা খোলা রেখেই শোয় বাসব। কিন্তু আজ তার মনে হচ্ছে দরজার কপাট বন্ধ করে শোয়াই উচিত ছিল। ইতিমধ্যে বেশ কয়েকবার ঘরের দরজা বন্ধ করতে উঠেছে, কিন্তু যতবার দরজার কাছে যাচ্ছে ততবার মনে হচ্ছে ঝড়ের দাপটে সে নিজেই উড়ে যাবে। আর একবার যদি টাল সামলাতে না পারে তাহলে ঝড়ের ঝাপটায় গ্রিলে গিয়ে ধাক্কা খাবে এবং সঙ্গে সঙ্গে মাথা ফেটে চৌচির হয়ে যাবে। এর আগেও ঝড় হয়েছে, কিন্তু তখন এমন বেগ পেতে হয়নি। তবু শেষ চেষ্টা করতে আরও একবার দরজাটা বন্ধ করতে গেল বাসব। আর সেই মুহূর্তেই তার চোখ পড়ে গেল নতুন ছবি ঘরের দরজার দিকে। ছবি ঘরের দরজাটা খোলা রয়েছে। সেই ঘর থেকে ক্রমাগত খটাখট খটাখট আওয়াজ হচ্ছে। বাসব ছুটে গেল। তার চোখের সামনে মূর্তি আর ছবিগুলো একটা আর একটার ওপর পড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাসবের খটকা লাগলো। হালকা কাঠের তৈরি অয়েল পেন্টিংগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও অত ভারী মূর্তিগুলো ঝড়ের দাপটে ওভাবে পড়ে যেতে পারে না। ছুটে সেগুলো ঠিক করতে গিয়ে তার খেয়াল হলো ছবি ঘরের জানলাগুলো পাটে পাটে বন্ধ রয়েছে। ঘরের মধ্যে তেমন হাওয়ার ঝাপটা নেই। তাছাড়া স্পষ্ট মনে আছে সে নিজে হাতে শোবার আগে ছবি ঘরে তালা দিয়ে গিয়েছিল। সেই তালাবন্ধ দরজা খুলে গেল কিভাবে? বাসব যখন সেই চিন্তায় ডুবে যাচ্ছে, এমন সময় হঠাৎ সুছন্দার তৈলচিত্রের চোখ দুটো থেকে আগুন ঝলসে উঠল। দুটো হিংস্র জ্বলন্ত চোখ ঘুরে বেড়াচ্ছে বাসবের শরীরে। কিছু বুঝে ওঠার আগেই চোখ দুটো হঠাৎ ছবি থেকে বেরিয়ে এসে পাশের মূর্তিটাকে ঘিরে শূন্যে ঘুরপাক খেতে লাগলো। চোখের নিমেষে সেই স্থির মূর্তিটা আচমকা খটাখট শব্দ করে দ্রুত গতিতে এগিয়ে এলো বাসবের দিকে। বাসব ছুটে পালাতে গিয়ে দেখতে পেল একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি তার শোবার ঘরে ঢুকে লোহার মতন শক্ত দুটো হাতে দরজার পাল্লা ধরে পথ আটকে দাঁড়িয়ে আছে। তার হিংস্র রাগী চোখ থেকে প্রতিহিংসার আগুন ছিটকে পড়ছে। আর তার পিছনেই দাঁড়িয়ে আছে ছবি থেকে বেরিয়ে আসা জ্বলন্ত চোখের সেই বিভৎস নারী মূর্তি। তাদের ঠোঁটের কষবে টাটকা রক্ত গড়িয়ে বুকের কাছে এসে জমাট বেঁধেছে। শিকারীকে হাতের নাগালে পেলে যেমনভাবে হিংস্র ক্ষুধার্ত সাপদের দল তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনভাবেই বাসবকে দেখে তার শিকারেরা পৈশাচিক উল্লাসে ফেটে পড়ছে। হঠাৎ তাদের নাক মুখ দিয়ে গলগল করে বিষাক্ত নীলচে ধোঁয়া বেরিয়ে এলো। বাসবের দম বন্ধ হয়ে আসছে। সে জানে ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আত্মরক্ষার চেষ্টা করা বৃথা। শরীরে জোর নেই, পায়ের তলায় মাটিটা সরে সরে যাচ্ছে। কোমর থেকে পা পর্যন্ত শরীরের নিম্নভাগ হঠাৎ করেই কেমন যেন কমজোরি হয়ে গেছে। ছুটে পালানো দূরের কথা, ভর দিয়ে দাঁড়াতেও পাচ্ছে না। মাথা বনবন করে ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। ফিসফিস করে কারো কথাবার্তার আওয়াজ কানে আসছে। থেকে থেকে ক্রুদ্ধ গর্জন আর হাসির শব্দ শুনে বাসব চমকে চমকে উঠছে। কিন্তু ওরা কারা? কেন ওর সাথে এমন আচরণ করছে? যদি সেই মেয়েমার সাহেবের আত্মা হয়েও থাকে, তাহলেও বাসবকে আক্রমণ করার কারণ কি?
সে তো ওদের কখনো দেখেইনি। সেই কোন যুগ আগে তারা এ বাড়িতে খুন হয়েছে, আত্মহত্যা করেছে। তাছাড়া দোতলার ছবি ঘর তো সে ছেড়েই দিয়েছে। তবুও তাদের আত্মা শান্ত হয়নি। ওরা কি তবে চাইছে না এই সাহেব কুঠিতে বাসব বাস করুক? কিন্তু বাসবের শরীর যে আর চলছে না, ক্রমশ সে যেন পাতালে প্রবেশ করছে। এমন ভয়ানক পরিস্থিতিতে সেই মূর্তি আবার কথা বলে উঠল। তোরও মৃত্যু আজ অবধারিত। কেউ তোকে বাঁচাতে পারবে না। আমাদের হাত থেকে আজ তোর নিস্তার নেই। আতঙ্কে ভাষা হারিয়ে ফেলেছে বাসব। কিছুক্ষণের মধ্যেই সে বিষ ধোঁয়া পুরোপুরি গ্রাস করবে বাসবকে, শ্বাসনালী দিয়ে প্রবেশ করে শরীরের ভিতর থেকে পুড়িয়ে ছারখার করে দেবে। কিন্তু বাসবের মনে তখনও একটা প্রশ্ন ঘুরছে। সে কিছুতেই ভেবে পাচ্ছে না দোতলার ছবি ঘরটা বন্ধ করে দেওয়া সত্ত্বেও বারবার কিভাবে ওরা ওই বিশেষ মূর্তি আর তৈলচিত্র থেকে বেরিয়ে আসছে। ধোঁয়ার চোটে বাসবের মরণ কাশি উঠে গেল। কাশতে কাশতে ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে বিষাক্ত ধোঁয়ায়। গলা চিরে কাশির সঙ্গে রক্ত পড়ছে, তেষ্টায় ছাতি ফাটছে। জল জল, একটু একটু জল, একটু একটু জল। জল চেয়ে ধুঁকতে লাগলো বাসব, কিন্তু কে দেবে জল? অশরীরীর উপদ্রবে জেরবার হয়ে আছে, মুক্তির উপায় নেই। বাসব হাত জোড় করে আত্মাদের উদ্দেশ্যে মুক্তি প্রার্থনা করল। কিছুক্ষণ পর বাসবের চোখের সামনে থেকে ধোঁয়ার রেশ কেটে গেল বটে, কিন্তু বাসব মুক্তি পেল না। মাটিতে তার পা একই রকমভাবে আটকে আছে। শরীরের নিচের অংশে কোনো সাড় নেই। সেই অবস্থায় ছায়ামূর্তিদের চোখ মুখের চেহারা স্পষ্ট হয়ে উঠল। ওদের আসল চেহারা দেখে বাসবের হৃদযন্ত্রের গতি এত দ্রুত বেড়ে গেল যাতে মনে হলো হৃৎপিণ্ডটা ধক করে এক লাফে ওর গলার কাছে উঠে আসছে। নিঃশ্বাস নিতে পারছে না, দম আটকে আসছে। তবু তার মধ্যেই ভয়ে চিৎকার করে উঠল। কথাগুলো আটকে আটকে যাচ্ছে, তুতলে তুতলে যাচ্ছে। চিনতে পারলি? চিনতে পারছিস আমাকে? কি তোমরা? কিন্তু আমরা তো অনেকদিন আগেই। তাহলে এখানে এখানে গেলে কি করে? দয়া করো আমাকে, দয়া করো, দয়া করো। এতক্ষণে চিনতে পারলি আমাদের? কি ভেবেছিলিস তুই? কি ভেবেছিলিস কেউ কিচ্ছু টের পাবে না, তাই না? দয়া করো আমাকে, দয়া করো, দয়া করো, দয়া করে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। তোকে দয়া করব? কি করে দয়া চাইছিস? কোন মুখে? কিভাবে দয়া করব তোকে? তুই তো শুধু আমাকে মারিসনি, আমার স্ত্রীকেও মরতে বাধ্য করেছিস। তোর কথা অগ্রাহ্য করেছিল বলে কতগুলো নরকের কীটকে পাঠিয়েছিলি ওর একাকিত্বর সুযোগ দিয়ে ওকে কলঙ্কিত করে দিতে। ওরা যখন তোর
নির্দেশে ঘরের দরজা ভাঙতে শুরু করলো। নিজের সম্মান বাঁচাতে আমার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। তুই আড়াল থেকে সব দেখে হো হো করে হাসছিলি। মনে পড়ছে এবার? দয়া করো আমাকে, দয়া করো, দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাসব টের পেল আজ আর নিস্তার নেই তার। পাপের শাস্তি তাকে ভোগ করতেই হবে। সে এখন মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। তার মনে পড়ে যাচ্ছে অতীতের কথা। টুকরো টুকরো দৃশ্যগুলো ভেসে উঠছে চোখের সামনে। সুবিমল আর বাসব তখন ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র। আর্ট কলেজের শিক্ষক শিল্পী রমানাথ উপাধ্যায়ের একমাত্র মেয়ে সুছন্দার সাথে একটা এক্সিবিশনে বাসব ও সুবিমলের পরিচয় হয়। সুছন্দা নিজেও একজন দক্ষ শিল্পী ছিল। সে সুবিমল ও বাসব দুজনের শিল্পকর্মেরই কদর করত। তিনজনের মধ্যে মিষ্টি মধুর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সময়ের সাথে সাথে সুবিমলের সাথেই সুছন্দার ঘনিষ্ঠতা বাড়ে। একসাথে জীবন কাটাবার সিদ্ধান্ত নেয় তারা। শিল্পী রমানাথ উপাধ্যায় মেয়েকে সুবিমলের মতো সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে এক কথায় রাজি হয়ে গেলেন। তারপর একদিন ধুমধাম করে সুবিমলের সাথে সুছন্দার বিয়ে হয়ে যায়। সুবিমল ছিল নামকরা চিত্রকর এবং মূর্তি নির্মাণের নিপুণ শিল্পী। তার আশ্চর্য শিল্পকর্মের মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি ছিল মাতা মেরির কোলে শায়িত সদ্যজাত যিশুর একটি সোনার বহুমূল্য মূর্তি, যেটা একসময়ে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। সেই আশ্চর্য মূর্তি আর তার সৃষ্টিকর্তাকে দেখতে সুবিমলের বাড়িতে ভিড় জমাত কৌতূহলী জনতা। দূর দূরান্ত থেকে লোক ছুটে আসত সেই আশ্চর্য মূর্তি দেখতে। সরকারের তরফ থেকেও সুবিমলকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়েছিল। বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে ওই বিশেষ মূর্তিটি সুবিমলের তৈরি অন্যান্য মূর্তির সাথে কিছুকাল ভারতের বিভিন্ন প্রান্তে এক্সিবিশনে পাঠানো হয়। অবশেষে তা স্থান পায় সুবিমলের নিজের বাড়ির সংগ্রহশালায়। তবে সুবিমল নিজের সেই সৃষ্টিকে বেচে দিতে চায়নি, বিশেষ স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিয়েছিল নিজের সংগ্রহশালায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধনী ক্রেতারা এসে বিরাট দাম হেঁকে যেত, তবে তাদের শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই ফিরে যেতে হতো। কিন্তু সুখ শান্তি বেশি দিন স্থায়ী হলো না। ভাগ্যের ফেরে সুবিমলের তৈরি সেই সোনার মূর্তিটা একদিন রাতারাতি কোথায় যেন উধাও হয়ে গেল। এই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত সুবিমল ভিতরে ভিতরে ক্ষয়ে যেতে থাকে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তাকে স্লো পয়জন করা শুরু হয়। প্রতিদিন তার খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে অচিরেই তাকে জরাগ্রস্ত শয্যাশায়ী করে দেওয়া হয়। সব সময় আচ্ছন্ন থাকে। ক্লান্তি, মাথা ঘোরা, পেটে ব্যথা ইত্যাদি নানান লক্ষণগুলো দিনকে দিন প্রকট হয়ে দেখা দিতে থাকে। ক্রমশ একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যায় বাসব। প্রথমে সাধারণ জ্বর আর পেট খারাপ ভেবে চিকিৎসক চিকিৎসা চালিয়েছেন, অথচ কেউ ধরতেই পারেনি যে প্রচুর অর্থের বিনিময়ে সুবিমলের বাড়ির রাঁধুনি মিনতিকে এই কাজে লাগানো হয়েছে। সুছন্দা যখন পুরো ঘটনাটা টের পেল, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তবে এই ঘটনার পিছনে কার হাত আছে সেটা সে প্রথমে একেবারেই আঁচ করতে পারেনি। সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে রান্নার লোক মিনতি এ ব্যাপারে জড়িত থাকতে পারে। যেদিন সুছন্দা মিনতিকে হাতে নাতে ধরে ফেলল, সেদিনই মিনতি ধরা পড়ে জেল খাটার ভয়ে সুছন্দার মাথায় লাঠির আঘাত করে অজ্ঞান করে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
সুছন্দার যখন জ্ঞান ফিরে এসেছে তখন সুবিমলের অবস্থা প্রায় শেষের দিকে। সেই রাতেই সুবিমল চলে গেল। তখনও সুছন্দা জানে না মিনতিকে কে ওই কাজে লাগিয়েছিল। অবস্থা খারাপ দেখে বাসবকে খবর দেয় সুছন্দা। বাসব ছুটে আসে। মৃত্যুর আগে প্রিয় বন্ধুর হাত ধরে সুবিমল বলে গেল সে যেন সুছন্দাকে বিয়ে করে। সুবিমল তখনও জানত না কেউ যে তাকে মেরে ফেলবার জন্য স্লো পয়জন করছে। তা থেকেই এই অবস্থা। সুবিমলের মৃত্যুর অনেক পরে একদিন সুছন্দা আসল অপরাধীর সন্ধান পেয়ে যায়। বিষ প্রয়োগ করে হত্যা করার কারণটাও তার কাছে স্পষ্ট হয়ে যায়। সুবিমলের নামযশ চারদিকে এমন ছড়িয়ে পড়েছিল যে বাসবকে কেউই আর তেমন গুরুত্ব দিত না। সবাই সুবিমলের সৃষ্টিরই প্রশংসা করত, তার সাথে সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে থাকত। সুবিমলের হাতের কাজ আর চাহিদা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে ঈর্ষান্বিত হয়ে পড়ে বাসব। দিনকে দিন সুবিমলের পসার বেড়ে যাচ্ছিল। গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তার সাথে উপরি পাওনা হিসেবে নানান পুরস্কার, সম্মান, উপাধি লাভ, সুছন্দাকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া, সব মিলিয়ে সুবিমল বাসবের কাছে অত্যন্ত ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল। বাসব নিজেও একজন দক্ষ শিল্পী, তা সত্ত্বেও সুবিমলের জন্য সে নাম করতে ব্যর্থ হয়েছে, পসার পায়নি। এই আত্মগ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার ব্যবসায় মন্দা যাচ্ছিল। খুব বেশি কেউ তার শিল্পকর্মের কদর করত না। বিক্রি বাটার লাভ ছিল না। তাছাড়া তার বরাবর নজর ছিল সুবিমলের সুন্দরী স্ত্রী সুছন্দার ওপর। সে বহুবার সুছন্দাকে নানাভাবে প্রস্তাব দিয়েছে, কিন্তু সুছন্দা শুধু বন্ধুত্বই চেয়েছিল আর সুবিমলের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিল। ফলে একদিন সুছন্দা যখন সুবিমলকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত জানালো, সেদিন বাসব আর সহ্য করতে পারল না। সুবিমল সুছন্দার বিয়েটা আগুনে ঘি ঢালার কাজ করল। এরপর বাসব আর দেরি না করে প্রতিদ্বন্দ্বী সুবিমলকে পৃথিবী থেকে সরিয়ে দেবার স্থির সিদ্ধান্ত নিল। সুবিমলের বিশ্বাসের সুযোগ নিয়ে বাসব তার সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি, সেই সোনার মূর্তিটাকে লোক লাগিয়ে চুরি করালো। তারপর সেই সোনার ছোট মূর্তিটাকে নিজের তৈরি একটা বড় মাপের শ্বেতপাথরের মূর্তির ভেতরে ঢুকিয়ে সিল করে দিল। সুবিমল বা সুছন্দা কেউ কিছুই টের পেল না। অনেক তল্লাশি চালিয়েও মূর্তি যখন খুঁজে পাওয়া গেল না, সুবিমল প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ল। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে মিনতিকে হাত করে সুবিমলকে স্লো পয়জন করে দুনিয়া থেকে সরিয়ে দেবার ছক কষে নিল বাসব। সুবিমলকে হত্যা করার পর সুছন্দাকে বিয়ে করে তার বিশ্বাস অর্জন করে সুবিমলের সমস্ত শিল্পকীর্তি, নাম, অর্থ, সম্পদ সব কিছু নিজের নামে করে নেওয়াই ছিল বাসবের অন্যতম উদ্দেশ্য। তখনও সুছন্দা বাসবের আসল রূপটা ধরতে পারেনি। সুবিমলের মৃত্যুর কয়েক মাস পর একদিন সুছন্দাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে সে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলো। তবু হাল ছাড়ার পাত্র ছিল না বাসব। সুছন্দা বিয়েতে রাজি না হওয়ায় পোষা গুন্ডাদের পাঠিয়ে কলঙ্কের ভয় দেখিয়ে তাকে নিজের হাতের মুঠোয় আনতে চেয়েছিল বাসব, কিন্তু এর ফল হলো উল্টো। সুছন্দা নিজের সম্মান রক্ষার্থে আত্মহননের পথ বেছে নিল বাধ্য হয়ে। সুছন্দার আত্মীয় পরিজন বেশিরভাগই বিদেশে থাকে। কাছাকাছি তেমন কেউই ছিল না। সুবিমল অনাথ, তিনকুলে আর কেউ ছিল না তার। শিল্পী রমানাথ উপাধ্যায় একদিন মারা গেলেন বয়সের ভারে। ফলে সত্যি মিথ্যে যাচাই করবার কেউ আর রইল না। বাসবের পরিকল্পনা সফল হল। একদিন রাতের অন্ধকারে সুবিমলের তৈরি সমস্ত মূর্তি, ছবি, এমনকি সুছন্দার সেই তৈলচিত্রটাও উঠিয়ে নিয়ে পলাশডিহির সাহেব কুঠিতে রওনা দিল বাসব। কিন্তু বাসবের জানা ছিল না যে মানুষের চোখে সাময়িক ফাঁকি দিতে পারলেও
নিয়তির মার থেকে রেহাই পাওয়া যায় না। সুবিমলের তৈরি শিল্প সৃষ্টিকে নিজের নামে চালিয়ে অল্প সময়ের মধ্যেই বেশ ভালো পসার জমিয়ে ফেলেছিল বাসব। এতক্ষণ অতীতের স্মৃতিচারণা করে মানস চক্ষে দৃশ্যগুলো দেখছিল বাসব। হঠাৎ বিকট হাসির শব্দে হুঁশ ফিরে এলো বাসবের। সে জানে আজ তার মুক্তি নেই, তবু মূর্খের মতো পালাবার চেষ্টা করল বাসব। আর সঙ্গে সঙ্গে মূর্তিগুলো জীবন্ত সচল হয়ে ঝাঁপিয়ে পড়ল বাসবের ওপর। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরটা নিথর হয়ে পড়ে রইল ছবি ঘরের এক কোণে। মিনতির গলা কাটা মৃতদেহ মিলেছিল এই বাড়িরই পিছনের পুকুরে। মৃত্যুর পরেও নিজের তৈরি সেই সোনার মূর্তির মায়া কাটাতে পারেনি সুবিমল। সময়ের নিয়মে সুবিমল এবং সুছন্দার আত্মা একই সাথে জেগে ওঠে। বাসবের ওপর চরম প্রতিশোধ নিতে সুবিমলের আত্মা বাসা বাঁধে ওই মূর্তির ভিতরে, আর তৈলচিত্রে ভর করে সুছন্দার আত্মা। এতদিনে তাদের দুজনের আত্মারই শান্তি হলো, মুক্তি পেল তারা। শুনছিলেন তৈলচিত্রের অভিশাপ। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সুছন্দা সঙ্গীতা, সুবিমল সঞ্জিত, বাসব অপু। গল্প পাঠেছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু। গালগপ্প।